নিয়মিত একজন দেশ সংলাপ প্রোগ্রামে স্বাগতম জানাচ্ছি। এই ইউকে এবং ইউকের বাইরে যারা যে অবস্থান, বিশেষ করে যারা ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভ দেখছেন, আপনাদের সবাইকেই TV24 বাংলার স্পেশাল প্রোগ্রাম দেশ সংলাপ প্রোগ্রামের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। এই প্রোগ্রাম আমরা প্রতিবারের নেই একজন স্পেশাল গেস্ট নিয়ে আমরা এই প্রোগ্রাম করছি, এবং আজকে আমাদের স্টুডিওতে গুরুত্বপূর্ণ একজন গেস্ট আমরা আমন্ত্রণ করেছি, যিনি সুদূর বাংলাদেশ থেকে চট্টগ্রাম থেকে আমাদের ইউকেতে সংযুক্ত সফর এসেছেন। ওনাকে নিয়ে আমাদের সমসাময়িক বাংলাদেশ বিষয় নিয়ে কথা বলবো। আমি শুরুতে ওনাকে গেস্টের কাছে পরিচয় করছি। আমাদের এই প্রোগ্রাম যারা যে অবস্থান দেখছেন, আপনারা কমেন্টস বক্সে গিয়ে আমাদের ফেসবুক লাইভের কমেন্টস বক্সে আপনাদের প্রশ্নগুলো আপনারা করতে পারবেন। আমরা বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, সমসাময়িক বিষয় নিয়ে আলোপ করব, গুরুত্বপূর্ণ বিষয়গুলো। আপনাদের কোনো পরামর্শ থাকলে অবশ্যই আপনার কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের পরামর্শগুলো কমেন্ট বক্সে জানাবেন। আমি শুরুতে আমাদের গুরুত্বপূর্ণ গেস্ট আমাদের আজকের স্টুডিওতে আমরা নিয়ে এসেছি সাবেক কাউন্সিলর এমডি শামসুজ্জামান হেলালি, চট্টগ্রাম মহানগর জামাত ইসলামী সাংগঠনিক সম্পাদক, এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 8 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালি ভাই আমার অত্যন্ত পরিচিত মুখ, চট্টগ্রামের অহংকার, আমরা যাকে নিয়ে গর্ববোধ করি, এবং উনি সমাজসেবক এবং বিশিষ্ট রাজনীতিবিদ। আমি শামসুজ্জামান হেলালি ভাইকে আমাদের TV24 বাংলার নিয়মিত আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ধন্যবাদ আপনাকে আপনার আজকের এই অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য। জি, আমরা আসলে আজকে আমাদের মূলতই আজকের প্রোগ্রামে আমরা এই যে বিষয়টা আমরা আলোচনা করার জন্য এসেছি, আমরা বিশেষ করে যারা সুদূর বাংলাদেশ থেকে যারা দেখছেন, আমাদের ফেসবুক লাইভ দেখছেন, আপনাদেরকেই আবারও জানাচ্ছি, আমাদের ফেসবুক লাইভের কমেন্ট বক্সে আপনার পরামর্শ বা কোনো প্রশ্ন থাকলে আপনারা করবেন। আমরা শুরুতে আমাদের গেস্টের পরিচিতিটা জেনে নেব। শুরুতে আমাদের শামসুজ্জামান হেলালি ভাইয়ের কাছ থেকে ওনার দেশের বাড়ি কোথায় এবং আপনার পরিচয়টা যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে দিতেন। ধন্যবাদ। আমি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে উত্তর কাঞ্চনা গ্রামে আমার জন্ম হয় এবং আমার প্রাথমিক শিক্ষাটা উত্তর কাঞ্চনায় হয়। আমি প্রাথমিক শিক্ষা প্রাইমারি স্কুলে করার পরে আমি কাঞ্চনা আনোয়ারুল উলুম সিনিয়র মাদ্রাসায় 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করার সুযোগ পাই। এরপর 7ম শ্রেণী থেকে আমি চট্টগ্রামের বাইতুস্বরূপে আমার লেখাপড়া জীবন শুরু হয় এবং আমি বাদুরতলা এলাকায় আমার বসবাস স্থায়ীভাবেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে 28তম বেসে আমি আমার মাস্টার্স কমপ্লিট করি। এরপরে আমি ছাত্রজীবন থেকে ইসলামী ছাত্র শিবিরের সাথে জড়িত ছিলাম। পরবর্তীতে বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামীর সাথে আমি কাজ করার সুযোগ পাই এবং আমি বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি এবং মাঝখানে আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর হিসেবে 8 নং ষোলকবার ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করারও সুযোগ পেয়েছি। অসংখ্য ধন্যবাদ। হ্যালো, আসলে আমাদের যেহেতু আপনার ইউকে সফর, ইউকেতে আপনার এই সফরে অনেক কিছু ইউকে সম্পর্কে জানার সুযোগ হয়েছে, বিশেষ করে যেহেতু এখন স্নো পড়তেছে ইউকেতে বর্তমানে টেম্পারেচার অনেক লো, বিশেষ করে -1 to 3 ডিগ্রি কয়েকদিন ধরে আপনি দেখতেছেন। কেমন লাগতেছে আপনার ইউকে সফরটা এবং এই সফরের উদ্দেশ্যটা কি যদি একটু করে বলতেন? আলহামদুলিল্লাহ, প্রথমত শেষের প্রশ্নের জবাব দিয়েই আমি শুরু করি। আমার ইউকে সফরটা আসলে আমার ফ্যামিলি ভিজিট। আমার 2 মেয়ে এখানে লেখাপড়া করা অবস্থায় আছেন। আমার বড় মেয়ে নিউক্যাসল ইউনিভার্সিটিতে পড়েন এবং আমার ছোট মেয়ে সান্ডারল্যান্ড কলেজে লেভেল কমপ্লিট করছে। তো তাদের সাথেই প্রকৃতপক্ষে আমি সময় দেওয়ার জন্য এসেছি। এর মধ্যে আপনি যে কথাটা বললেন, সত্যিই স্নো পড়ছে এবং কনকনে শীত, যে শীতের সাথে আমাদের তো এমনি পরিচয় আছে, তবে এটা একদম অপরিচিত শীত, খুব ঠান্ডা এখন চলছে। তবে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত সব জায়গায় মানিয়ে নিতে সক্ষম হয়েছি, কোথাও কোনো অসুবিধা পড়েনি এবং আমি খুব এটাকে উপভোগ করছি যে এরকম একটা বিচিত্র অভিজ্ঞতা আমার হচ্ছে। এটা এক ধরনের উপভোগ্য। সো আসলে আপনার তো সান্ডারল্যান্ড থেকে শুরু করে আমাদের কেমব্রিজ, অক্সফোর্ড, লন্ডন অনেক জায়গায় আপনার ঘোরার সুযোগ হয়েছে। অবশ্যই আপনার এই সফরটা আমি মনে করবো একটা সুন্দর একটা সফর হয়েছে। আশা করি আপনি
অতি শীঘ্রই আমাদের ইউকে থেকে হয়তো আপনি আগামীকালকেই মনে হয় দেশের উদ্দেশ্যে গন্তব্য পৌঁছবেন। সো আসলে বাংলাদেশের যে প্রেক্ষাপট, আমরা আসলে রাজনৈতিক, সামাজিক এবং আদার প্রেক্ষাপটগুলো আমরা নিয়ে একটু আলোচনা করবো আপনার কাছ থেকে, এবং বর্তমানে যে বাংলাদেশের যে প্রেক্ষাপট, রাজনীতির যে প্রেক্ষাপট, এবং বিশেষ করে এই রাজনীতির প্রেক্ষাপটের পিছনে যে আপনি যেহেতু একজন দায়িত্বশীল জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত সাংগঠনিক সম্পাদক, সেটা মনে করি বর্তমানে জামাত ইসলামীর যে মুখ্য ভূমিকা রাখতেছে, বিশেষ করে বর্তমান যে কেয়ারটেকার গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারের যে একটা দেশ নেতৃত্বের পিছনে যে জামাতের একটা মুখ্য ভূমিকা রয়েছে, এই বিষয়ে যদি একটু আপনি যদি একটু আমাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে যদি একটু বলতেন। জি, বাংলাদেশে 5ই আগস্টের যে পরিবর্তন, এই পরিবর্তনের পরে আসলে ফেসিবাদের পতনের পর থেকেই বাংলাদেশে মুক্ত স্বাধীনভাবে গণতান্ত্রিক চর্চার যে একটা পরিবেশ এসেছে, এই পরিবেশে বাংলাদেশ জামাত ইসলামী আলহামদুলিল্লাহ তার স্বাধীনভাবে তার মত প্রকাশ এবং কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি উন্মুক্ত পরিবেশ পেয়েছে। আমরা এই উন্মুক্ত পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই নিয়ামতকে শুকরিয়া আদায় করার জন্য সর্বত্র আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী গণতান্ত্রিকভাবে আমাদের যে কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, সেই কাজগুলো আমরা স্বাধীনভাবে করার সুযোগ পাচ্ছি। এটা আমাদের জন্য একটি বিরাট অভিজ্ঞতা, এবং আমার মনে হয় আমার দীর্ঘদিন পরে আমরা স্বাধীনভাবে আমাদের কর্মসূচিগুলো পালন করার জন্য সুযোগ পেয়েছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, এবং আমরা যে কাজটা করার সুযোগ পেয়েছি, এই কাজটাকে শতভাগ আমরা যাতে আমাদের কাজগুলোকে নিশ্চয়তার সাথে করতে পারি, এই পরিবেশটার সাথে যাতে বাংলাদেশে বজায় থাকে, আমরা এই গণতান্ত্রিক ব্যবস্থাপনাটা সবসময় যাতে মানুষ তার স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতাটা পায়, এই পরিবেশটা আমরা ভবিষ্যতের জন্য যারাই ক্ষমতায় আসুক, এই পরিবেশটা যাতে বজায় থাকে, এটি আমরা মনে প্রাণে কামনা করি। এবং বর্তমানে বাংলাদেশে তো আসলে রাজনীতির যে একটা প্রেক্ষাপট, বিশেষ করে কেয়ারটেকার গভর্নমেন্ট যে নির্বাচনমুখী, এবং বিশেষ করে অনেকের মুখে শুনছি আমরা তারা নির্বাচন চাচ্ছে শুরুতেই, অনেকে চাচ্ছে সংস্কার। আসলে কোন বিষয়টাকে জামাত ইসলামী বা অন্যান্য সংগঠন ইসলামী দলগুলো কীভাবে চাচ্ছে, বা তারা কোন দৃষ্টিতে দেখতেছে? আসলে কি নির্বাচন করা দরকার, নাকি আমাদেরকে আগে বাংলাদেশ যে একটা রাষ্ট্র, আমরা 5ই আগস্টের পরে যেই বাংলাদেশ এই নামের যে একটা সংগঠন, যেটা আমাদের 5ই আগস্টের পরে সুন্দর একটা দেশ গঠনের জন্য যারা ছাত্র আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে ভূমিকা রেখেছে, ওই ভূমিকার পরে তাদের সফল একটা আন্দোলনের ফলে সুন্দর একটা দেশ গঠনের জন্য যারা ছাত্র ঐক্য থেকে শুরু করে বাংলাদেশের বৃহত্তর দলগুলো থেকে শুরু করে একটা ছাত্র ঐক্য, এবং বিশেষ করে বাংলাদেশ ঐক্যর যে একটা ডাক দিয়েছে, তো এর পিছনে যেই কাজটা আসলে জামাত ইসলামী করতে যাচ্ছে বা আদার সংগঠনগুলো করতে যাচ্ছে, এটা কি আসলে কি সম্ভব কিনা, বা এটা বৃহত্তর কয়েকটা দল, বিশেষ করে বড় দলগুলো তারা চাচ্ছে নির্বাচন করার জন্য, অন্য কিছু কিছু সংগঠন চাচ্ছে তারা সংস্কার করার জন্য? বড় দল নয় শুধু, আসলে বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষই নির্বাচনের অধীর প্রতীক্ষায় আছে। বাস্তবতাটা হলো, বিগত 3টি নির্বাচনে মানুষ ভোট দেওয়ার যে সুযোগ পাননি। 15-16 বছরের গণতন্ত্রহীনতার কারণে বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আবার বাংলাদেশের প্রেক্ষাপটে সংস্কারও প্রয়োজন। তো আমরা যত সংস্কারই করি না কেন, রাজনৈতিক দলগুলোর যদি আসলে সদিচ্ছা না থাকে, এই সংস্কারগুলো কার্যকর করা আমাদের পক্ষে কারো পক্ষেই এটা সম্ভব না। আমি ব্যক্তিগতভাবে যেটা ফিল করি, এবং আমরা জামাত ইসলামী যেটা মনে করে, ওটা হলো যে আমরা চাই বাংলাদেশের জাতীয় ঐক্যটা প্রতিষ্ঠিত হোক, বাংলাদেশের সকল মানুষ কিছু মৌলিক বিষয়ে তাদের চিন্তা চেতনায় ঐক্যবদ্ধ থাকুক, জাতীয় স্বার্থে আমরা সবাই এক থাকব, এবং আমাদের বহিঃশত্রু এবং ফরেন পলিসির ক্ষেত্রে আমাদের যে জাতীয় ঐক্য দরকার, এটা আমাদের খুবই প্রয়োজন। যেটি আমরা সবসময় ফিল করি যে বাহিরে আমাদের বন্ধু রাষ্ট্র থাকবে, কোনো প্রভু রাষ্ট্র থাকুক, কেউ আমাদের উপর প্রভুত্ব করুক, এটা আমরা চাই না। এটি বাংলাদেশের প্রতিটি নাগরিকের মনের কথা, মনের ভাষা, যে আমাদের বাইরে বন্ধু থাকতে পারবে, কিন্তু কেউ যাতে আমাদের উপর প্রভুত্ব করতে না পারে। এই যে জাতীয় ঐক্যমত্যটা এবং
স্বাধীনতার 54 বছরেও আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা অর্জিত হয়নি। বাংলাদেশ একটি এমন একটি দেশ, পৃথিবীতে খুঁজে পাওয়া খুব কঠিন, এত উর্বর একটি দেশ, যেখানে আমরা কোনো কিছু খাওয়ার পর আঁটি রাস্তায় ফেলে দিলে গাছ হিসেবে উঠে যায়, এরকম একটা দেশ পৃথিবীতে বিরল। এরপরও আমরা কাঙ্ক্ষিত জায়গায় কেন পৌঁছতে পারছি না? তার কারণ হলো আমাদের সঠিক নেতৃত্ব নাই, এবং আমাদের নেতৃত্ব দুর্নীতিগ্রস্ত। আমাদের নেতৃত্ব নিজের দেশের চাইতেও ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দিচ্ছে বলেই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত উন্নয়ন এবং আমাদের রাষ্ট্রটা যেখানে গিয়ে দাঁড়ানো, সেটি হয়ে উঠছে না। আমরা আশা করব আগামীতে এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে যেখানে মানুষ একদিকে একটি উন্নত বাংলাদেশ দেখবে, আরেকদিকে নিজেদের মধ্যে পারস্পরিক মতপার্থক্য কমিয়ে একটি জাতীয় ঐক্যের মন মানসিকতা নিয়ে আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাবে। এটি সকলের প্রত্যাশা। অবশ্যই আসলে আমরা এটাই প্রত্যাশা করি যেন আমরা জাতীয় ঐক্যর যে একটা ডাক দিয়েছে, আশা করব আমরা এই বাংলাদেশের বৃহত্তর দলগুলো থেকে শুরু করে ইসলামী দলগুলো যেন এই ঐক্যের পিছনে কাজ করে এবং একটা সুন্দর একটা দেশ গড়ার জন্য যে মুখ্য ভূমিকা রাখতে হয় এটা অবশ্যই রাখবে। আমরা কিছু জিনিস আসলে চট্টগ্রাম, যেহেতু আপনি চট্টগ্রাম থেকে এসেছেন, বিশেষ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছেন কাউন্সিলর হিসেবে 16 বছরের। বর্তমানে চট্টগ্রামের যেহেতু একটা পর্যটন নগরী, আমরা চট্টগ্রামকে নিয়ে গর্ববোধ করি। চট্টগ্রাম বাংলাদেশের বিশেষ করে বৃহত্তর পৃথিবীর বুকে একটা লং সি বিচ কক্সবাজার রয়েছে এবং বিশেষ করে পর্যটনের জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা চট্টগ্রামের মধ্যে রয়েছে। আমাদের এই চট্টগ্রাম, যেহেতু আমাদের গর্ববোধ করি এই চট্টগ্রামকে নিয়ে যদি যেহেতু আপনি সিটি কর্পোরেশনে রয়েছেন, ছিলেন, বর্তমানেও আপনার অনেক কাজ করার সুযোগ, প্রশাসনিকভাবে অনেক কাজ করার সুযোগ হয়েছে। কোন সেক্টরগুলো আপনি মানে দেখতেছেন যে আসলে সামনের যে উন্নয়নের বা বিশেষ করে সুন্দর একটা নগরী, যেহেতু আপনি লন্ডনে এসে লন্ডনের যে নগরীটা দেখছেন, আপনি যে সৌন্দর্যটা কীভাবে পরিলক্ষিত করেছেন বিগত 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে, আপনি কিভাবে দেখবেন আগামী চট্টগ্রাম পর্যটনের জন্য কিভাবে দেখবেন? ধন্যবাদ। চট্টগ্রাম আসলে সারা পৃথিবীতে একটি চমৎকার পর্যটনের জন্য একটি চমৎকার একটা নগরী হিসেবে গড়ে উঠতে পারে, এবং অলরেডি ইতিমধ্যে আমাদের অনেক অবকাঠামো হয়েছে এই বিষয়ে। আমি বিশেষ করে চট্টগ্রামের যে আমাদের যে সি বিচের সংলগ্ন যে আমাদের আউটার রিং রোড সহ মিলে আমাদের চট্টগ্রামটা বাণিজ্যিক একটা বিশাল পরিবেশ আমাদের রয়েছে, এবং চট্টগ্রামে আমরা যে জিনিসগুলো এখন কষ্ট পাচ্ছি এর মধ্যে একটি হলো জলাবদ্ধতা, আরেকটি হলো ফুটপাতগুলো মানুষ চলাচলের যে সুবিধাটুকু আমরা নাগরিকদেরকে সেই সুবিধাটুকু দিতে পারছি না। আমি আরও দু একটি আপনাদের এরকম প্রোগ্রামে বলেছি, আমরা যদি আমাদের ফুটপাতগুলো সঠিকভাবে মানুষ হাঁটার জন্য ব্যবস্থা করে দিতে পারি এবং জলাবদ্ধতা সমস্যার যদি আমরা 50% সমাধান করতে পারি, তাহলে চট্টগ্রাম পৃথিবীর বুকে একটি অন্যতম পর্যটন নগরী হিসেবে গড়ে উঠবে। আপনি তো চট্টগ্রামের সন্তান, আপনার নলেজে আছে। আপনি চট্টগ্রাম থেকে ফটিকছড়ি পর্যন্ত এবং রাঙ্গুনিয়ার যে রাস্তা কাপ্তাই, চট্টগ্রামের কাপ্তাই, রাঙ্গামাটি, বৃহত্তর চট্টগ্রামের বান্দরবন এবং চট্টগ্রামের আনোয়ারা, ইতিমধ্যেই পর্যটনের বিরাট বিরাট খাত ওখানে তৈরি হয়েছে। আমাদের ফয়েজ লেক ছোট্ট একটি জায়গা, কিন্তু চমৎকার একটি পর্যটনের কেন্দ্র হিসেবে দীর্ঘদিন ধরে মানুষদের, ভ্রমণ পিপাসুদের কাছে একটি আনন্দের জায়গা হিসেবে পরিণত হয়েছে। আমরা এভাবে পুরো চট্টগ্রামকে যদি একটি প্ল্যান করে সাজাতে পারি, অপরিকল্পিত যে নগরায়নটা আমাদের হচ্ছে এই জায়গাটায় যদি আমরা একটু টাচ দিতে পারি, তাহলে চট্টগ্রাম পৃথিবীর বুকে একটি অনন্য সাধারণ সুন্দর পর্যটন নগরী হিসেবে গড়ে উঠবে বলে আমি মনে করি। আসলে আমাদের যেহেতু আমরা প্রবাসী থাকি এবং বিশেষ করে আমরা দেশে যখন যাওয়া হয়, আমাদের প্রবাসীদের একটা সেফটি, বিশেষ করে নিরাপত্তার যে একটা বিষয় রয়েছে। রিসেন্টলি আমাদের একটা অপ্রীতিকর আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, একজন ইউপি থেকে মনে যাওয়া, ওনাকে হয়তো বিমানবন্দরে হয়তো কোনো একটা অ্যাক্সিডেন্টলি কোনো একটা ঘটনা ঘটেছে। বিষয়টা যেহেতু আপনি দেশের আপনি যেহেতু প্রশাসনিকভাবে অনেক কিছু ডিল করতেছেন, এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? আসলে আমাদের প্রবাসীরা আসলে কি এই যে পর্যটনমুখী, বিশেষ করে তারা পর্যটন দেখার জন্য, সুন্দর সুন্দর জিনিসগুলো দেখার জন্য তাদের হলিডেগুলো তারা দেশে গিয়ে কাটায়। আসলে নিরাপত্তার কোনো ঘাটতি আছে কিনা বর্তমানে, যেহেতু 5ই আগস্টের পরে নতুন সরকার
এবং বিশেষ করে এই কক্সবাজার থেকে শুরু করে সুন্দর সুন্দর অনেকগুলো জায়গা তারা ভ্রমণ পিয়াসু লোকগুলো তারা যাচ্ছে। এই ক্ষেত্রে কোনো নিরাপত্তার কোনো ঘাটতি বা বিঘ্ন ঘটছে কিনা? আমরা ইতিমধ্যেই দু একটি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে আসলে আমাদের পর্যটন নগরীগুলোকে আমি বলবো যে অনেকটাই নিরাপদ। কোনো কোনো দু একটা জায়গায় বিচ্ছিন্ন ঘটনা, এগুলো আসলে উন্নত বিশ্বের কোনো কোনো জায়গায় ওই ধরনের কিছু ঘটনা থাকতে পারে, কিন্তু ওভারঅল আমাদের চট্টগ্রামের নিরাপত্তা ব্যবস্থা যেটা আছে আমি মনে করি এটা সন্তোষজনক, এবং এটা আরও উন্নত করার জন্য আমাদের নগরের যারা দায়িত্ব পালন করছেন, আমি আপনার এই বিষয়টাকে ইনশাল্লাহ যথাযথ জায়গায় উপস্থাপন করব। নিরাপত্তার জায়গাতে এখন চট্টগ্রামে আপনি দেখবেন, আপনি লক্ষ্য করবেন 999-এ ফোন করলে আপনি সাথে সাথেই আপনার জন্য থানা থেকে পুলিশ যাচ্ছে। এটা সিএমপি খুব সিরিয়াসলি 999-কে প্রোভাইড করছে, এবং এখানে যে কেউ কারো ফোন পেলেই সাথে সাথে ব্যবস্থা নিচ্ছে। এবং অনেক এক বিদেশির একটা আপনি খুব অবাক হবেন, আমাদের তো অনেক মানুষের দেশ, আমাদের দেশ জায়গা ছোট কিন্তু মানুষ তো বেশি। এরপরেও একজন নাগরিকের বিদেশি এক নাগরিকের মোবাইল বা ওনার ব্যাগসহ ছিনতাই হয়েছিল। আমরা দেখেছি 3 ঘন্টার মধ্যেই ওনার ব্যাগ অক্ষত অবস্থায় ওনাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করেছেন। আমাদের পুলিশ বাহিনী শুধু ওনাদের অনেক বদনামি থাকলেও আমাদের পুলিশ বাহিনী একটি চৌকস প্রশিক্ষিত বাহিনী। তাদেরকে যদি আমরা রাজনৈতিক ব্যবহারটা কমিয়ে দিতে পারি তাহলে তারা বিশ্বমানের পুলিশিং সেবা বাংলাদেশের মানুষকে দিতে পারবে বলে আমি বিশ্বাস করি। এবং নিরাপত্তার যে ঘাটতি, এই ঘাটতিটুকু বাংলাদেশের মানুষ কিন্তু অত্যন্ত অতিথিপরায়ণ, এবং এই ক্ষেত্রে চট্টগ্রাম তো অনন্য সাধারণ অতিথিপরায়ণ। বাইরের মানুষ পেলে তারা নিজেদের ঘর বাড়ি ছেড়ে দিয়ে নিজেরা প্রয়োজনে বাইরে থেকে হলেও অতিথিদেরকে আপ্যায়নের ব্যাপারে চট্টগ্রামের মানুষ সিনসিয়ার। আপনি জানেন বাংলাদেশের মানুষ উদার এবং অত্যন্ত সহনশীল। তা আমি মনে করি টুকিটাকি ছোটোখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ওভারঅল পর্যটকদের জন্য আমাদের পর্যটন স্পটগুলো নিরাপদ, এবং আরও কোথাও কোনো ঘাটতি আছে কিনা আমরা ইনশাআল্লাহ এটা প্রশাসনকে পরামর্শ দেব, যাতে এই ঘাটতিগুলো আমরা দ্রুত কাটিয়ে উঠতে পারি ইনশাআল্লাহ। আমরা আশা করছি মানে প্রবাসী যারা আছে, যারা এই হলিডে কাটানোর জন্য, যেহেতু সিলেট থেকে শুরু করে চট্টগ্রাম, বারোয়ালিয়া দেশ চট্টগ্রামকে আর এবং সিলেটকে টার্গেট করে সবাই, তো সুন্দর দেশ আমাদের বাংলাদেশ, আসলে সোনার দেশ, এটা আমরা গর্ববোধ করি এই দেশকে নিয়ে। আশা করব আমাদের এই যারা প্রবাসী রয়েছে অবশ্যই তারা সর্বোচ্চ নিরাপত্তা এবং তারা নিশ্চিত করবে বর্তমান সরকার, এবং আশা করব যেন তারা সুন্দর দেশ দেখার জন্য যে ফিলিংসটা যেন তারা এটা অনুভব করে। আরেকটা বিষয় হচ্ছে যে আসলে এই কর্ণফুলী ব্রিজের নিচে যে বিশাল একটা অংশ ভরাট রয়েছে এখন বর্তমানে, আপনি অবশ্যই অবগত আছেন। এই জায়গাটা নিয়ে আসলে পর্যটন কেন্দ্রিক কোনো কিছু করার প্রস্তাবনা বা আপনি এই বিষয়টা নিয়ে কোনো কিছু? আপনি একটু গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন। আমার প্ল্যান আছে, আমি ইনশাল্লাহ এবার গেলেই এটিকে যথাযথ জায়গায় এটাকে আমরা আবেদন হিসেবে রাখব। টাওয়ার ব্রিজের নিচে আপনারা এখানে যেভাবে পর্যটন সাজিয়েছে ইউকে সরকার, আমি মনে করি চট্টগ্রাম কর্ণফুলী ব্রিজের আশপাশের এলাকাটাকে আমরা এরকম পর্যটনের কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহার করার জন্য একটা প্রস্তাবনা আমরা রাখতে পারি, এবং এটা নিয়ে আমরা ভবিষ্যতে একটা কর্মপরিকল্পনা করে জাতির সামনে উপস্থাপন করতে চাই। এটি সম্ভব। টাওয়ার ব্রিজে যেভাবে করা হয়েছে আমাদের কর্ণফুলী ব্রিজের নিচেও করা যাবে, এবং আপনি অত্যন্ত আনন্দিত হবেন এবার গেলে, আপনিও দেখবেন আমাদের কর্ণফুলী ব্রিজ থেকে কালুঘাট পর্যন্ত যেই একদম কর্ণফুলী নদীর কোল ঘেঁষে যে প্রায় 120 ফিটের একটা রাস্তা, এবং সাথে আগাগোড়াই ধরতে গেলে এটাকে একটা পর্যটনের কেন্দ্রবিন্দু হিসেবে আগামীর চট্টগ্রাম উপহার দিতে পারবে ইনশাআল্লাহ। আপনি গেলে খুব উপভোগ করবেন চমৎকার একটি পরিবেশ। কর্ণফুলী ব্রিজ থেকে কালুঘাট পর্যন্ত লম্বা এই জায়গাটা পুরোটাই কর্ণফুলী নদীর সাথে কর্ণফুলীর একদম কোল ঘেঁষে এই রাস্তাটি হয়েছে, এবং এটা আগাগোড়া একটি বিশ্বমানের পর্যটন হবে ইনশাআল্লাহ। এবং জাপান সরকার এখানে একটি বড় বিনিয়োগ করার প্ল্যান নিয়েছে, তারা এখানে 5 স্টার হোটেল করবে এবং ওখানে পার্ক করবে,
এবং ওখানে বিভিন্ন নান্দনিক পর্যটনের জন্য মানুষ যেগুলো পছন্দ করে এই ধরনের কিছু বিষয় নিয়ে তারা এখানে একটা প্রস্তাবনা চট্টগ্রামকে দিয়েছে। আশা করি এটি বাস্তবায়ন হলে চট্টগ্রাম নগরী হবে আগামীতে আরও বিশ্বমানের একটি পর্যটন নগরী ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সো এবং বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে এডুকেশন সেক্টরটা, আমরা বিগত সরকার এবং বর্তমান সরকারের যে একটা কাঠামোগত পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো বিষয় আমরা দেখছি যে আসলে একটা পরিবর্তনের, বিশেষ করে ক্যাটাগরি বেস আর কি। সো আপনি যেহেতু অনেকগুলো প্রাতিষ্ঠানিক সাথে অনেক জড়িত আছেন এবং আসলে আপনি একজন এজ এ শিক্ষাবিদ হিসেবে বা রাজনীতিবিদের পাশাপাশি আপনি শিক্ষা কার্যক্রম নিয়ে অনেক ভূমিকা রাখছেন। এই বিষয়টা নিয়ে যদি বর্তমান যে 5 আগস্টের পরে বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে কীভাবে দেখছে এবং আগামীতে এই শিক্ষা ব্যবস্থার যে একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়টা যদি একটু আমাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে একটু বলতেন। এখানে আসলে আমাদের দুর্ভাগ্য, আমাদের দেশটি আজকে 54টি বছর পার করলো স্বাধীনতার পরে। এরপরও আমরা একটা মানসম্মত বিশ্বজনীন সার্বজনীন শিক্ষা ব্যবস্থা আমরা এখনো প্রবর্তন করতে পারি নাই। এটা আমাদের জন্য, জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং একদম সাধারণভাবে বলা যায় বিগত 15 বছরে শিক্ষাকে ডান বাম করতে করতে আমাদের যেই অবস্থাটা হয়েছে, শিক্ষা ব্যবস্থাটা এটি একটি কি বলবো, এটা একটি অযোগ্য ব্যবস্থাপনায় পরিণত হয়েছে। এই সরকার এসে আবার নতুন করে আগের যেই ন্যাশনাল কারিকুলাম এটাকে আবার পুনঃপ্রবর্তন করার জন্য চেষ্টা করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বিশেষভাবে অনুরোধ করব, ওনাদের যে স্বল্প সময়টুকু আছে আপনারা আন্তর্জাতিক পরিসরে আমরা যে সারা বিশ্বময় যে শিক্ষা আজকে প্রচলিত আছে, বিশেষ করে আমি বলবো যে আমাদের স্টুডেন্টরা ইউরোপে গিয়ে, আমেরিকায় গিয়ে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, আমি অক্সফোর্ডের আমাদের একজন স্কলারের সাথেও আমার বসার সুযোগ হয়েছে, এর আগে ক্যামব্রিজের স্কলারের সাথেও আমার বসার সুযোগ হয়েছে। আমি দেখেছি তারা যেই শিক্ষাটা এখান থেকে নিচ্ছে, এই মেধাবী স্টুডেন্টগুলোর সমন্বয়ে যদি বাংলাদেশে আমরা একটা অর্থবহ শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে পারি, বিশ্বজনীন হবে, সার্বজনীন হবে। এই শিক্ষা সারা পৃথিবীতে যাতে তারা গিয়ে আমাদের এই শিক্ষাটাকে কাজে লাগাতে পারে, এমন যাতে না হয় যে আমার দেশের এইটুকু অংশ শিক্ষা বাইরে কোথাও কাজে লাগছে না। এমন শিক্ষা তো আসলে শিক্ষায় কি হবে? এমন শিক্ষা দরকার যে শিক্ষাটা আমাদের সারা বিশ্বে গিয়ে আমাদের কাজে লাগবে। সেরকম শিক্ষা ব্যবস্থা আমাদের প্রবর্তন সময়ের দাবি। বর্তমান সরকারকে আহ্বান জানাবো এবং ভবিষ্যতে যারা সরকার পরিচালনার জন্য নিজেদেরকে আমরা রেডি করছি, আমরা সবাই এই বিষয়টাকে অ্যাপ্রোচ করব বলে আমি মনে করি ইনশাআল্লাহ। আশা করছি আমরা এই শিক্ষা ব্যবস্থার যে একটা পরিবর্তন উদ্যোগ নিয়েছে গভর্নমেন্টকে সাধুবাদ জানাচ্ছি এবং আশা করবো আগামী প্রজন্ম নতুন শিক্ষা কার্যক্রমকে নিয়ে সামনে আগাবে এবং তার নতুন শিক্ষা কার্যক্রমের সাথে পরিচিত হবে। সো আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে হসপিটালাইজড, বিশেষ করে বাংলাদেশের মধ্যে এখন শিক্ষা ব্যবস্থার চিকিৎসা ব্যবস্থার যে একটা আমরা সোশ্যাল মিডিয়া বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখতেছি। আসলে চিকিৎসার যে একটা প্রেক্ষাপট, বিশেষ করে যে ক্লিনিক থেকে শুরু করে অনেক বড় হসপিটালগুলো কিন্তু সুচিকিৎসা বা চিকিৎসা দিয়ে যাচ্ছে, বিশেষ করে ডাক্তার এবং তাদেরকে সমন্বয় করে। এই সেক্টরে আসলে আমি জানি আপনি অনেক বেশি আঙ্গাঙ্গি জড়িত এবং বিশেষ করে চিকিৎসা সেক্টরগুলোতে, বিশেষ করে যে হসপিটালাইজ যেগুলো আছে বড় বড় হসপিটাল ক্লিনিক থেকে শুরু করে, আসলে কি এই আমাদের দেশের মধ্যে যে সেবাটা দেওয়া সুচিকিৎসার যে একটা ব্যবস্থা, আসলে আমরা কিছু হলে আমাদের সিঙ্গাপুর, মালয়েশিয়া বা ইন্ডিয়া বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য আমাদের যে একটা মানে আকাঙ্ক্ষা বা যাওয়ার জন্য যে একটা প্রচেষ্টা, আসলে কি আপনি কি মনে করেন আমাদের দেশের মধ্যে যে চিকিৎসার যে একটা ব্যবস্থাপনা রয়েছে, এই চিকিৎসা ব্যবস্থাপনা আসলে কি আমাদের দেশের জন্য কি আমাদের দেশের নাগরিক বা যারা আছেন দেশের, এদের জন্য কি পারফেক্ট না? কি মনে করছেন আপনি? আমাদের আসলে চিকিৎসা ব্যবস্থায় ছোটোখাটো কিছু বিষয় বাদ দিলে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা অনেক এগিয়েছে। আমাদের এখানে কয়েকটা জায়গায় আমাদের বড় ধরনের কাজ করা দরকার, রাষ্ট্রীয় সংস্কার দরকার। এর মধ্যে আমি একটা বিষয় ফিল করি, চিকিৎসা ক্ষেত্রে এটি কখনো ব্যবসায়িক পণ্য হতে পারে না, কিন্তু যে কোনো কারণেই হোক আমাদের দেশে
চিকিৎসাটা এখনো পর্যন্ত ব্যবসায়িকভাবেই বিভিন্ন জায়গায় এটাকে আজকে পরিগণিত হয়েছে, ব্যবসার কেন্দ্র হিসেবে এটি ব্যবসায়িকভাবে পরিচালিত হচ্ছে। এই জায়গাটা বাদ দিলে অন্য যে জায়গাগুলো আছে, আমাদের ডাক্তাররা মেধাবী আলহামদুলিল্লাহ, এবং আমাদের মধ্যে প্রচুর পরিমাণ পেশাদার ডাক্তার তৈরি হয়েছে, এবং ভবিষ্যতের অনেক ইয়াং মানুষ যারা আসছে এই পেশাতে, তারা বাংলাদেশকে পরিপূর্ণ চিকিৎসা সেবা দেওয়ার মতো তাদের মধ্যে যোগ্যতা রয়েছে। আমরা যদি এটাকে ব্যবসায়িক দিকটাকে যদি যে কোনোভাবে একটু থামানো যায়, তাহলে আমাদের দেশটা আসলে চিকিৎসা ক্ষেত্রে আমি মনে করি আমাদের দেশ অনেক অগ্রসর। এবং এখনও পর্যন্ত আপনারা যেখানে অবস্থান করছেন, আপনাদের এখানকার চিকিৎসার যে খবর আমি নিয়েছি, পেয়েছি, এর মাধ্যমে আমরা অনেক কম খরচে অনেক ভালো মানের চিকিৎসা সেবা বাংলাদেশের নাগরিকদেরকে আমরা দেওয়ার সুযোগ পাচ্ছি। এক্ষেত্রে আমি জাতীয় নেতৃত্বের কথা বলবো, তারা কথায় কথায় তারা সিঙ্গাপুরে দুধ দিচ্ছে, ব্যাংককে দুধ দিচ্ছে, ভারতে দুধ দিচ্ছে, এবং বিভিন্ন আরও উন্নত বিশ্বের দেশগুলোতে দৌড়াদৌড়ি করছে চিকিৎসার জন্য। তারা যেদিন তাদের পূর্ণাঙ্গ চিকিৎসাটা সরকারি ব্যবস্থাপনায় করবে, আপনি দেখবেন যে সেদিন থেকেই আমাদের সরকারি হাসপাতালগুলো বিশ্বমানের সেবা দিতে শুরু করবে ইনশাল্লাহ। এখানে আমাদের আসলে দেশপ্রেমের অভাব আছে, এবং আমরা প্রতিটি জিনিসকেই ব্যবসায়িক বিষয় হিসেবে বিবেচনা করি। এই জায়গাগুলোকে একটু যদি লিমিটের মধ্যে রাখা যায়, তাহলে আমাদের আসলে চিকিৎসক এবং চিকিৎসা খাতে আমাদের যেই মেধা গড়ে উঠছে, এটি আগামীর অবশ্যই সম্ভাবনাময় একটি মেধা হিসেবে বিকশিত হওয়ার সুযোগ পাবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টের জন্য। বিশেষ করে আমরা আরেকটা বিষয় পরিলক্ষিত হচ্ছে যে বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ কয়েকজন যারা নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, আমরা যে চট্টগ্রামকে নিয়ে গর্ববোধ করি। চট্টগ্রাম আসলে পর্যটন নগরী এবং উন্নয়নের দিকে কিন্তু আমরা অনেক পিছিয়ে, আমরা অনেকভাবে জানি এটা। আসলে যে এই অসমাপ্ত কাজগুলো আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে নির্বাচন হয়তো 2026 সালে আগামী বছরে নির্বাচন হবে, এর ভিতরে আসলে যে কার্যক্রম যেগুলো অসমাপ্ত রয়েছে, বিশেষ করে আমাদের জলবদ্ধতার যে একটা সংকট, আপনি যেহেতু চট্টগ্রামে আপনি যে এলাকায় থাকেন ওখানে কিন্তু জলবদ্ধতার একটা বড় সংকট, মহাসংকট, এটা আমরা ছোটোকাল থেকে শুনে আসছি। এটার কোনো সুনির্দিষ্ট কোনো সমাধান এখনও পর্যন্ত আমাদের চোখে পড়েনি। তো এরকম অনেকগুলো সেক্টর যেগুলো এখনও অসমাপ্ত রয়েছে, বিশেষ করে চট্টগ্রামকে একটা আধুনিক নগরায়ন করার জন্য যেটা সুন্দর একটা পদক্ষেপ নেওয়া জরুরি মনে করেন, যেহেতু বর্তমান ইন্টারিয়র গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ কয়েকজন দায়িত্ব পালন করছেন। তো এই বিষয়টা যে একটু কাইন্ডলি যদি বলতেন আপনি। চট্টগ্রাম নগরীকে জলাবদ্ধতা মুক্ত করা, এটা যে কোনো সরকারের জন্য বা যে কোনো গভর্নমেন্টের জন্য, লোকাল গভর্নমেন্টের জন্য এটা একটি বড় চ্যালেঞ্জ। প্রাকৃতিকভাবে আমাদের যে অবস্থানটা, পাহাড় এবং সমতল মিলে আমরা যেই পরিস্থিতিতে বিরাজ করছি, এখানে এটি একটি বড় চ্যালেঞ্জ। তবে পৃথিবীতে অসম্ভব বলে কোনো শব্দ নাই। এটার জন্য যেটি প্রয়োজন, এটি হলো আমাদের যারা এই কাজের সাথে জড়িত, গভর্নমেন্টের যে সংস্থাগুলো এই কাজগুলো করছে, তারা নিঃসন্দেহে আন্তরিকতা দিয়ে কাজগুলো করছে। আপনি জানে খুশি হবেন, আগামী 2 বছরের মধ্যে আমরা 2-1টি জায়গায় সুফল পাবো। বিশেষ করে বহদ্দারহাট থেকে বাইপাস হয়ে বারাইপাড়া হয়ে একটা কর্ণফুলী নদীতে নতুন একটা সংযোগ, আধুনিক একটা খালের ব্যবস্থা করা হচ্ছে। এটা হলে আমাদের এই বিশেষ করে শোলকবহর, এরপরে কুলসি এলাকা, শোলকবহর এলাকা, চাঁদগাঁও এলাকা, পূর্ব ষোলশহর এলাকা, বাকলিয়া এলাকা, তারা আমার মনে হয় জলাবদ্ধতার অভিশাপের যেই বড় অংশ, এই জায়গা থেকে তারা কিছুটা মুক্তি পাবে ইনশাআল্লাহ। আর এটির জন্য প্রয়োজন যে আমাদের আন্তর্জাতিক মানসম্পন্ন কমিশন গঠন করে চট্টগ্রামের ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে এখানে আমাদের একটা আরও আধুনিক একটা প্ল্যান করা দরকার। আমি এক্ষেত্রে বলবো যে 15 না আগামী 50 বছরের জন্য একটা মাস্টার প্ল্যান দরকার, যেটি আমাদের নাই। 15 বছর আগে একটা মাস্টার প্ল্যান হয়েছিল, ওই মাস্টার প্ল্যানের কোনো কাজ হওয়ার আগেই মাস্টার প্ল্যানের হায়াত সহ চলে গেছে, কিন্তু এটা আর আলোর মুখ দেখে নেই। আমি যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন, তারা যদি আমার কথাগুলো শুনতে পান,
বা চট্টগ্রামকে নিয়ে যারা কাজ করেন তারা যদি আমার কথাগুলো শুনতে পান, আমি তাদেরকে অনুরোধ করব 100 বছরের একটা মাস্টার প্ল্যান আমাদের ভবিষ্যতের প্রজন্মের জন্য করা দরকার, যেটি আমরা 20 বছরের মধ্যে বাস্তবায়ন করতে পারবো। একদিনেই কোনো কিছু হয় না, কিন্তু উন্নয়নটাকে যদি আমরা 100 বছরের চিন্তা করে যদি করি, তাহলে ওখান থেকে জনগণ এবং জাতি, চট্টগ্রাম এবং বাংলাদেশ অনেক সুফল পাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি মনে করি তরুণ প্রজন্ম যারা 2024 সালে আল্লাহর উপর ভরসা করে তারা যে অসম্ভবকে সম্ভব করেছে, এই তরুণ প্রজন্ম যদি আমাদের এই জলাবদ্ধতা নিয়ে কাজ করে, চিকিৎসা সেবা নিয়ে কাজ করে, আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করে, আমাদের যেই দুর্নীতি বিরোধী কাজ করে, আমাদের মাদকের বিরুদ্ধে যদি আমরা কাজ করি, আমরা যদি মানবিক একটি সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করি, কল্যাণময় একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যদি সবাই মিলে কাজ করে, আমি মনে করি আগামী 5 বছরের পরে বা 10 বছরের পরে বাংলাদেশ একটি অন্য চেহারায় বাংলাদেশ বিশ্বের সামনে উপস্থাপিত হতে পারবে বলে আমি হৃদয় দিয়ে বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ। সুন্দর আপনার যেই আলোচনা। আসলে আমরা আগামীর বাংলাদেশ, বিশেষ করে যেহেতু আমরা চট্টগ্রামকে নিয়ে আমরা অনেক গর্ববোধ করি বিশ্বের দরবারে। এই চট্টগ্রাম আমরা বুকে ধারণ করি এবং আমরা চট্টগ্রামের সন্তান। এই চট্টগ্রাম যেন আধুনিক নগরায়নের জন্য যেই জিনিসগুলো আসলে কেয়ারটেকার গভর্নমেন্ট করা দরকার, আমি মনে করব, আমি আহ্বান করব যেন কাজগুলো যেন আপনাদের মাধ্যমে যেন এটা সমাধান বা সংস্থার পর্যায়ে নিয়ে যেতে পারে, এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং আমরা আরেকটা বিষয় দেখছি যে রিসেন্টলি আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডন সফরে এসেছেন এবং বিশেষ করে আপনি যেহেতু এই মুহূর্তে আছেন এখানে, আসলে আমাদের বিভিন্নভাবে আমরা জামাত ইসলামী বাংলাদেশ এবং বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি, যেহেতু বৃহত্তর দুইটা দল বাংলাদেশের মধ্যে রয়েছে এবং এদের মধ্যে যে ঐক্য বা কোনো ধরনের সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে বিভিন্ন জন তারা বিভিন্নভাবে আলোকপাত করে যাচ্ছে। তো আসলে কি এই দুই দলের যে একটা ঐক্য, বিশেষ করে 4 দলীয় ঐক্য জোট ছিল, তারা একসাথে কাজ করেছে, একই সামনে ফ্রন্টে নেতৃত্ব দিয়েছে। বর্তমানে কি মনে করছেন, আসলে কি আগামীতে যে ঐক্য যে ডাক দিয়েছে আসলে জামাত ইসলামী বাংলাদেশ এবং জাতীয়বাদী বিএনপি দল, কি আসলে এই সামনে ফ্রন্টে এসে তারা একসাথে কাজ করার কোনো সুযোগ বা বিষয়টা আপনি কীভাবে দেখছেন? আসলে বাংলাদেশে তো আমরা আমাদের বাংলাদেশ জামাত ইসলামী বিগত 15 বছরের সবচেয়ে নির্যাতিত একটি দল আমরা, এবং সবচেয়ে বেশি কঠিন পরীক্ষার মুখোমুখি আমরা হয়েছি। আমাদের প্রথম সারির নেতৃবৃন্দকে, আমাদের ডজনখানেক নেতৃবৃন্দকে প্রথম সারির তারা বিচারিক প্রক্রিয়ায় অন্যায়ভাবে ফাঁসি দিয়ে তারা হত্যা করেছে এবং আমাদের হাজার হাজার নেতাকর্মীকে তারা জেলে ভরেছে, হাজার হাজার মামলার আসামি বানিয়েছে এবং আমাদের অনেক ভাই পা হারিয়েছে, চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে এবং আমাদের প্রচুর পরিমাণ আমাদের হাজার হাজার নেতাকর্মী দেশ ছাড়া হয়েছেন, গ্রাম ছাড়া হয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন। আমরা কোনো জেলাতে আমাদের বাড়িঘর পর্যন্ত বুলডোজার দিকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। একদম গাজার মতো অবস্থা বাংলাদেশে বিগত 16 বছর আমাদের উপর চলেছে। পাশাপাশি আমাদের বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপরও তারা প্রচুর পরিমাণ তারা অত্যাচার করেছে, তাদের হাজার হাজার মামলা মোকদ্দমা হয়েছে, তিনবারের প্রধানমন্ত্রীকে বাড়ি ছাড়া করা হয়েছে, গৃহহীন করা হয়েছে এবং ওনাকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে, ওনার নেতাকর্মীদেরকে সাজা দেওয়া হয়েছে, তারাও প্রচুর পরিমাণ সাফার করেছে। এর মধ্যেই বেগম জিয়া যে লন্ডনে আসছেন, এটাতেও আসলে ওনার জীবন তো জীবন সন্ধিক্ষণে এখন উনি গুরুতর সুস্থ অবস্থায় ট্রিটমেন্ট করার জন্য তিনি লন্ডনে এসেছেন এবং এই বিষয়ের সাথে আরেকটা বিষয় জড়িত। প্রায় 7.5 বছর পরে তিনি তার বড় সন্তান এবং তার নাতি নাতনিদের সাথে দেখা হওয়ার একটা সুযোগ হয়েছে। এইরকম একটা পরিস্থিতিতে আমি মনে করি আমি প্রথমত বেগম জিয়ার পরিপূর্ণ আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ শারীরিকভাবে সুস্থ করে বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য তিনি আবার বাংলাদেশে ফিরে আসুক, এটি আমি মন থেকে আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাকে
সুস্থভাবে দেশে ফিরে নেন এবং তিনি সুস্থভাবে যাতে দেশ এবং মানুষের জন্য কাজ করতে পারেন। এর মধ্যে যেই দুই দলের প্রতিযোগিতা, আসলে দুই রাজনৈতিক দলের মধ্যে যেহেতু এখন ফেসিবাদ নাই, ফেসিবাদ যেহেতু মুক্ত হয়েছে, দীর্ঘদিন ধরে কথা বলতে পারে নাই, এজন্য প্রতিযোগিতামূলক কথাবার্তা, আমি আমার দল এগিয়ে যাবে এই বিষয়ে আমি কথা বলছি, বিএনপি তার দল এগিয়ে যাবে কথা বলছে, এর মধ্যে কিছু কথা আমাদের মধ্যে ক্রস হচ্ছে। এটি আসলে গণতন্ত্রের একটা সৌন্দর্য। আমি মনে করি এটি গণতন্ত্রের একটা গণতন্ত্রের সৌন্দর্য, পরমত সহিষ্ণুতা, পরস্পরের মতের প্রতি প্রতিযোগিতা করা। আমি এটা দুই দলের জন্যই বলা হচ্ছে বলে আমি মনে করি। আমরা দুই দলেই আমাদের যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাদের ভুল ত্রুটিগুলো শুধরে নিতে পারবো এবং আমরা দুই দলেই এখন প্রতিযোগিতার ভিত্তিতে মানুষের সেবা করার জন্য মানুষের গোড়দোড়ায় পৌঁছতে পারবো। আমি আমার যারা জাতীয়তাবাদী দলের ভাই আছেন তাদেরকেও বলবো, জামাত যে ভালো কাজগুলো করে সেখানেও তারা প্রতিযোগিতা করুক। জামাত 200টা কম্বল বিতরণ করে, তারা 1000টা কম্বল বিতরণ করুক। জামাত 5 জনকে বাড়ি করে দেয়, তারা 100 জনকে বাড়ি করে দিক। এই প্রতিযোগিতাগুলোও করুক। যেভাবে আমরা বক্তৃতায় প্রতিযোগিতা করছি, ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতা করছি, আমরা মানবিক কাজগুলো তো দুই দলের মধ্যে প্রতিযোগিতা চাই। এভাবে আমাদের বেশি মানুষ আমাদের এই প্রতিযোগিতার থেকে সুফল পাবে এবং গণতন্ত্রের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং বাংলাদেশ সত্যিকার অর্থে যে গণতন্ত্রের একটা চর্চার পাদপীঠ এই হিসেবে গড়ে উঠুক এবং উভয় দল আবার যথাসময়ে দেশ গড়ার ক্ষেত্রে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সীসাডালা ইস্পাত কঠিন 18 কোটি মানুষের ঐক্য নিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করুক, আমি এটাই প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ আপনার। আমরা আসলে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা ইতিমধ্যে আলোকপাত করেছি এবং বিশেষ করে বাংলাদেশের যে আগামী সম্ভাবনাময় একটা বাংলাদেশ, এগুলো আমরা গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় ইতিমধ্যে রয়েছে এসে গেছে আমাদের, এবং আমরা চট্টগ্রাম নিয়ে অনেক আলোচনা করেছি। তো আশা করব আমরা আমাদের এই বাংলাদেশকে নিয়ে আমরা সোনার বাংলাদেশ, আমরা যেহেতু 5 আগস্টের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে সুন্দর একটা দেশ গড়েছে, আমরা আশা করব এই ঐক্য যেন সবসময় বহাল থাকে এবং মানুষের মধ্যে যে একটা দেশের প্রতি যে একটা ভালোবাসা, এটা যেন অটল থাকে। আমরা TV24 বাংলার আজকের যে দেশ সংলাপ আলোচনায় আপনাকে আমার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য TV24 বাংলা থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ইনশাআল্লাহ আপনার এই সফর যেন সুন্দর হয়, সুস্বাস্থ্য কামনা করছি। আগামীতে ইনশাআল্লাহ আবার যখন আপনার ইউকেতে আগমন করবেন, আবার আপনাকে আমরা অবশ্যই আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাবো। TV24 বাংলার কার্যক্রমের সাথে অবশ্যই আপনি ইতিমধ্যে আপনারা বিগত সময় আমরা কয়েকটা প্রোগ্রামে আপনাকে এনেছি। আগামীতে ইনশাআল্লাহ আপনি আমাদের TV24 বাংলার সমস্ত কার্যক্রমের সাথে থাকবেন। আমাদের দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ কমেন্ট আপনার, আমরা প্রোগ্রাম শেষ করতে হবে। TV24 বাংলার আজকের যে দেশ সংলাপ, আপনার সর্বশেষ কমেন্ট। আপনার আসলে ইতিমধ্যে আপনি তো 2-3 সপ্তাহ ইউকেতে কেটেছে এবং বিশেষ করে আগামী কয়েকদিনের মধ্যে আপনি হয়তো দেশ থেকে চলে যাবেন। আপনার অনুভূতিটা একটু শেয়ার করতেন, আপনার সর্বশেষ আপনার কমেন্ট। ধন্যবাদ। প্রথমত আমি আপনাকে এবং আপনার পরিচালিত TV24 বাংলাকে ধন্যবাদ জানাতে চাই যে আমার মতো একজন সাধারণ মানুষকে এনে দর্শকদের সামনে এনে মুখোমুখি করেছেন। এই জন্য আমি আমার অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাতে চাই। আমি প্রথমত প্রবাসী ভাই বোনদেরকে বলবো যে আমাদের সন্তানগুলো শুধু শিক্ষাই মানুষ হবে তা নয়, সাথে সাথে তার যে রুটস, ধর্মীয় যে শিক্ষা, মানবিক মূল্যবোধ, ধর্মীয় ঐতিহ্য এবং আমাদের যে 1000 বছরের লালিত বাংলাদেশের মানুষের সামাজিক যে দায়বোধ, এই বোধগুলো যাতে আমরা আমাদের সন্তানদেরকে শেখানোর কাজটা করি। ইসলামকে আমরা চর্চা করি, ধর্মকে আমরা চর্চা করি। পাশাপাশি প্রবাসী ভাইদেরকে আরও অনুরোধ করব, আপনারা বাংলাদেশের প্রতি যে আন্তরিকতা নিয়ে আপনারা কাজ করছেন, বাংলাদেশের প্রতি যে দরদ নিয়ে কাজ করছেন, বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো সংকটে, যে কোনো আনন্দে আপনারা বাংলাদেশের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন ইনশাআল্লাহ। এবং আমি আমার দেশবাসীকে অনুরোধ করব, আমাদের চট্টগ্রামবাসী সহ সমগ্র বাংলাদেশের যারা এই অনুষ্ঠানটুকু দেখবেন তাদেরকে অনুরোধ করব, বাংলাদেশ এটা আমাদের জন্মভূমি। দেশের বাইরে যখন যাই যে কিভাবে দেশে আসার জন্য আমাদের হৃদয়ের মধ্যে যে ব্যাকুলতা, এটাই তো দেশপ্রেম, এটাই দেশপ্রেম। আমার 2 সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পর মনে হচ্ছে যেন কালকেই আমার দেশে আসা উচিত। এই যে আপনারা
মাসের পর মাস, দিনের পর দিন আপনারা দেশের জন্য রেমিটেন্স উপার্জন করে দেশকে সমৃদ্ধ করছেন এবং আপনারা দেশের জন্য ভূমিকা রাখছেন। এটা আসলে একটি কঠিন কাজ। এজন্য দেশের পক্ষ থেকে, দেশের মানুষের পক্ষ থেকে, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি। এবং বাংলাদেশের মানুষ যারা আছেন, আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আমাদের দেশটি কাদা ছুঁড়ে ছুঁড়ে অনেক হয়েছে। 54 বছর ধরেই আমরা একজন আরেকজনকে নির্মূল এবং একজন আরেকজনকে দেশবিরোধী বলে কথা বলেছি। আসুন আমরা আমাদের দেশটাকে সর্বোচ্চ পর্যায়ে বিশ্ব দরবারে, বিশ্ব মানচিত্রে, আজকে সিঙ্গাপুরের মতো একটি দেশ তার পাসপোর্ট র্যাঙ্কিংয়ে এখন 1 নম্বরে চলে আসছে। 1 নম্বরে চলে আসছে সিঙ্গাপুরের মতো একটা দেশ, ছোট্ট একটা দেশ, তার পাসপোর্ট এখন বিশ্বের সবচেয়ে দামি পাসপোর্ট। তাহলে আমরা কেন পারছি না? আমরাও পারতাম। আমাদের দেশের মানুষের যেই আন্তরিকতা, যে খাটুনি, যেই কষ্ট সারা বিশ্বময় করছে। এখনও আমি দেখছি এখানে ইউকের মতো জায়গায় আমাদের ভাইরা -5 ডিগ্রি, 6 ডিগ্রি, 7 ডিগ্রি তাপমাত্রায় যে পরিমাণ কষ্ট করছেন, এবং আপনার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে 50 ডিগ্রি সেলসিয়াস, 51 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের বাইরে যেই কষ্ট করছেন। আমরা আমাদের দেশটাকে যদি সঠিক নেতৃত্ব পাই, আমরা যদি সৎ নেতৃত্ব পাই, মানুষের প্রতি মমত্ববোধের নেতারা যদি আমাদের প্রতি মমত্ববোধের নেতৃত্ব পাই, এই নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আমরা সকলেই, আপনারা প্রবাস থেকে, বাইরে থেকে, ভিতর থেকে আপনারা চাপ সৃষ্টি করবেন, সামাজিক বলয় তৈরি করবেন, যাতে আগামীর দেশটা সৎ মানুষদের মাধ্যমে আগামীর দেশটা, বাংলাদেশটা সামনের দিকে এগিয়ে যায় এবং বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন, সার্বভৌম, উন্নত রাষ্ট্র হিসেবে নিজেকে দাঁড় করাতে পারে। এটিই হবে আমাদের আজকের এই মূল কথা। আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে প্রোগ্রাম শেষ পর্যায়ে আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে। আজকে যারা ফেসবুক লাইভে আপনারা আমাদের লাইভ সরাসরি দেখছেন, আপনাদেরকে আমাদের TV24 বাংলার পক্ষ থেকে সরি দুঃখিত। TV24 বাংলার নিয়মিত আয়োজন যে আমাদের দেশ সংলাপ প্রোগ্রাম শেষ করতে হচ্ছে। আমাদের আজকের গুরুত্বপূর্ণ গেস্ট আমরা আজকে আমাদের স্টুডিওতে হাজির করেছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। এবং আমরা প্রতি মাসে আমাদের এরকম দেশ সংলাপ প্রোগ্রামটা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা চোখ রাখবেন TV24 বাংলার ফেসবুক লাইভে এবং ইউটিউব লাইভ। আগামী প্রোগ্রাম দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।